আর এবার আলিপুরদুয়ারের ছবি দেখাবো আপনাদের, কারণ প্রশাসন সবসময় চেষ্টা করছে কিভাবে এই ভাঙন আতঙ্ক মানুষের মন থেকে সরানো যায়, কিন্তু শালকুমারের ছবিটা অন্যরকম। সিসামারা নদী আরও 650 মিটার বাঁধ সংস্কারের জন্য ইতিমধ্যেই 1,88,00,000 টাকা সেচ দপ্তর বরাদ্দ করেছে। সম্প্রতি এই নদীর 340 মিটার নদী বাঁধ সারানো হয়েছে। ভুটান পাহাড়ে দফায় দফায় বৃষ্টি, আলিপুরদুয়ারে ফুঁসছে সিসামারা, বাড়ছে ভাঙন আতঙ্ক। এই নদীর বাঁধ সংস্কারে আরও 1,88,00,000 টাকা বরাদ্দ করল সেচ দপ্তর। সিসামারা নদী গত 2 বছর থেকে বীভৎসভাবে ভাঙনের কবলে পড়েছে এবং এই ভাঙন মোকাবিলা করবার জন্য আমরা প্রথম থেকে সচেষ্ট হয়েছি। বাঁধের জন্য রাজ্য সেচ দপ্তর 1,88,00,000 টাকা বরাদ্দ করেছে এবং খুব শীঘ্রই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের সিসামারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এই এলাকার গা ঘেঁষে বয়ে গিয়েছে সিসামারা। গত 2 বছর ধরে বর্ষায় এই নদী পাড়ে ভাঙন আতঙ্ক। এই ভাঙন আটকাতে উদ্যোগী সেচ দপ্তর। গত এপ্রিলে 340 মিটার নদী বাঁধ সারানো হয়। এর জন্য খরচ হয় 1,09,00,000 টাকা। এবার আরও 650 মিটার বাঁধ সারানোর জন্য 1,88,00,000 টাকা বরাদ্দ করেছে সেচ দপ্তর। কয়েকদিন আগেই মাননীয় মন্ত্রী 5 জুন এসেছিলেন এবং তিনি কথা দিয়েছিলেন, তার কথা তিনি রক্ষা করেছেন। আমরা বিভাগীয় দপ্তরের সাথে যোগাযোগ করে জানতে পারলাম 1,88,00,000 টাকা সেটা বরাদ্দ করেছে। সেটা খুব শীঘ্রই যে 750 মিটার বাড়তি আছে সেটা সম্পূর্ণ হতে চলছে। হ্যাঁ, খুশি, তাতে সন্তুষ্ট আমরা। যদি বান যদি না হয় তাহলে অসন্তুষ্ট আমরা। এই বানের জন্য এখানটা 1 নম্বর 2 নম্বর অঞ্চল ভীষণ ভয়াবহ ব্যাপার। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। আর এবার উত্তর 24 পরগনার দেগঙ্গার স্কুলে ঢুকতে সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়া থেকে শিক্ষকদের। কেন? কারণ এই ছবিটাই বলছে। মাসখানেক ধরে স্কুলে যাওয়ার রাস্তা এই রকম ভাবে জলমগ্ন, নোংরা জল পেরোতে হচ্ছে। নিকাশি নালা সংস্কার না হওয়ায় জমা জলে প্রতিদিনের দুর্ভোগের ছবি এটা। দেগঙ্গার বেড়াচাপা দেউলিয়া জুনিয়র বেসিক স্কুল। সরকারি এই স্কুলে ঢুকতে রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছেই না। এভাবেই রাস্তার পাশে রাখা ইটের উপর পা দিয়ে স্কুলে যেতে হচ্ছে পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষকদের। বাইকে যেতেও পড়তে হচ্ছে সমস্যায়, কারণ রাস্তাটাই তো জলের তলায়। এ ছবি 1 দিন 2 দিনের নয়। অভিযোগ মাসখানেক হলো স্কুলে যাওয়ার রাস্তায় বৃষ্টির জমা জল। জল থেকে নোংরা গন্ধ বেরোচ্ছে আর আসতে অসুবিধা হচ্ছে। সব জায়গায় জল। কি চাইছো তোমরা? এগুলো পরিষ্কার করতে। আমাদের স্কুলে যে জল জমে আমাদের ভালো লাগে না। আমরা রাস্তায় আসতেও আমাদের অসুবিধা হয়। স্কুলে যদি সাপ পোকামাকড় থাকে তাহলে যদি আমাদের কামড়িয়ে দেয়, ওই জন্য আমাদের স্কুলে আসতে বর্ষাকালে আমাদের মারা বারণ করে। আমরা যে রাস্তা দিয়ে স্কুল থেকে বেরোই বা আসি, সেই রাস্তায় যখন প্রচন্ড বৃষ্টি হয় তখন জল উঠে যায়। বৃষ্টির জল জমে স্কুলের মাঠেও। এভাবে যাতায়াতে দুর্ঘটনার আশঙ্কায় অভিভাবকরা। জমা জল থেকে রোগভোগ ছড়ানোরও ভয়। বাচ্চাদের সামনে এটা খুব অস্বস্তিকর। একটা বাচ্চাদের স্বাস্থ্যের বিষয়টা আমাদের মাথায় রাখা উচিত। এই সময় ডেঙ্গু, ম্যালেরিয়া দেখছেন আপনারা, হসপিটালে শয়ে শয়ে বাচ্চা ভর্তি হচ্ছে। আজকে এই বাচ্চাগুলোর দায়িত্বটা কে নেবে এটা তো আমরা বুঝতে পারছি না। দেগঙ্গায় বেড়াচাপা দেউলিয়া জুনিয়র স্কুলে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত 450-র বেশি পড়ুয়া। এলাকায় এই স্কুলের সুনাম রয়েছে, কিন্তু স্কুলের সামনে নোংরা জমা জল নিয়ে বিস্তর অভিযোগ। বাচ্চাদের তো স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা থাকেই, কারণ এখন ডেঙ্গু বা ওই ধরনের চিকুনগুনিয়া যেটা জলবাহিত, মশাবাহিত, তো সেটা হওয়ার সম্ভাবনা আছে। বা জল থেকেও অনেক রকম, পচা জল থেকে অনেক রকম সমস্যা হতে পারে। বাচ্চাদের বারণ করে আটকে রেখে কোনো রকমে আমরা স্কুলটা চালাচ্ছি। এতে আমাদের একটা সংশয় থেকেই যাচ্ছে। কোনো বাচ্চা অসুস্থ হলে দেখা যাবে অভিভাবকরা আমাদের উপরেই চড়াও হবে। আমরা ভাবছি ওটা তাড়াতাড়ি খুবই অসুবিধা, বিশেষ করে ছাত্রছাত্রীদের অসুবিধা। কিন্তু ওটা পিএইচই ওই রাস্তায় কাজ করার ফলে ওখানে জলটা জমে যাচ্ছে। তো আমরা পিএইচকে বলেছি খুব তাড়াতাড়ি রাস্তাটা ঠিক করে দেবে, এবং ভেতরে যে জল জমছে ওখানে আমরা বেড়াচাপা 1 পঞ্চায়েত এবং আমাদের পঞ্চায়েত সমিতি যৌথভাবে চেষ্টা করছি ওর ভেতরে মাটি দিয়ে যাতে জলটাকে অপসারণ করা যায়। বর্ষার আগে থেকে স্কুলের সামনে জমা জল।
এখন বর্ষাকালে প্রতিদিনের বৃষ্টিতে জল যন্ত্রণা আরও বেড়েছে। নিকাশি সমস্যা দ্রুত সমাধান চাইছে পড়ুয়া অভিভাবক থেকে শিক্ষকরা। দেগঙ্গা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। আর এবার যে খবরে নজর রাখবো, এসএসসির চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। 26শে সেপ্টেম্বর পর্যন্ত ভাতা দিতে পারবে না রাজ্য সরকার। নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির প্রায় 26,000 জনের চাকরি গেছে। এর মধ্যে রয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও। তাদের ভাতা দিচ্ছে রাজ্য সরকার। এর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয় কলকাতা হাইকোর্টে। শুক্রবার সেই মামলার শুনানিতে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতার ওপর স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা বলেন, আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দিতে পারবে না রাজ্য সরকার। বিচারপতি সিনহা এও বলেন, সুপ্রিম কোর্টের রিভিউ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাময়িক আর্থিক সাহায্য বলা হয়েছে। ভাতার প্রতিদানে প্রাপকরা রাজ্যকে কি দেবেন তার কোথাও উল্লেখ নেই। সুপ্রিম কোর্টের আদেশে যাদের বেতন ফেরত দেওয়ার কথা তাদেরই এখন আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। মামলাকারীদের এই যুক্তি উড়িয়ে দিতে পারে না আদালত। চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা বাড়িতে বসে ভাতা নিয়ে যাবেন। অন্য কাজের সঙ্গে যুক্ত থাকলেও ভাতার টাকা পেয়ে যাবেন বাড়িতে বসেই। সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ে রিভিউ মামলা বাতিল হলে বাড়িতে বসে যারা ভাতা নিচ্ছেন তারা টাকা ফেরত দিতে পারবেন তো? মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশ দিয়েছেন যে আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য সরকার যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ীদের 25,000 এবং 20,000 টাকা দেওয়ার যে ডিসিশন তারা নিয়েছিলেন, যে স্কিম তারা ডিক্লেয়ার করেছিলেন, সেটিতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন। 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকার এফিডেভিট দেবে, তার প্রত্যুত্তরে 2 সপ্তাহের মধ্যে আমরা এফিডেভিট দেব, তারপরে ম্যাটারটি শুনানির জন্য আসবে। যোগ্য অযোগ্য একসাথে মিশিয়ে দিয়ে যদি ভাতা দেওয়া হয় তাহলে সেটা কখনোই সম্ভব না। যাদেরকে 12% সুদের হারে টাকা ফেরত দিতে বলেছে, যারা পরীক্ষায় বসতে পারবে না বলেছে, তাদেরকে যদি পুনরায় টাকা দেওয়ার ব্যবস্থা করা হয় সেই রায় আটকাবে, এটা আমরা অনেক আগে থেকেই জানতাম। আপাতত আশার আলো কিছু দেখছি না এই মুহূর্তে দাঁড়িয়ে। ট্যাক্স পেয়ারের মানি এইভাবে দেওয়া যায় না। তাই কোর্টের যে সাময়িক অর্ডার, ইন্টারিম স্টে, আমি বিরোধী দলনেতা হিসাবে একে ওয়েলকাম করছি। যদি ভাতা দিতেই হয় তাহলে 2016 সালে গ্রুপ সি ডিতে যতজন অ্যাডমিট কার্ড পেয়েছিল প্রত্যেকের ভাতা দেওয়া উচিত। কোর্ট ঠিকই বলেছে সরকারি টাকা এইভাবে দেওয়া যায় না। মানবিক মুখ্যমন্ত্রী, গ্রুপ সি গ্রুপ ডি যারা সদ্য সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা, তাদের সংসার যাতে চলে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন রিলিফ দিচ্ছিলেন, সেটা আটকাতেও কারা কোর্টে গেল? কারা চাকরি খাবো, অন্তর্বর্তীকালীন ভাতা পেতে দেব না, বিপদে পাশে থাকবো না, লোককে কষ্ট দিয়ে চোখে জল ফেলে তাই নিয়ে বিরোধী রাজনীতি করব, এদেরকে চিনে রাখতে হবে। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। এ যেন কেঁচো খুঁড়তে কেউটে। কেন এ কথা বলছি? কারণ ভুয়ো বার্থ সার্টিফিকেটের তদন্তে এবার খোঁজ পাওয়া গেল ভুয়ো ডেথ সার্টিফিকেটের। কোথায়? গোসাবার পাঠানখালী পঞ্চায়েত থেকেই 500রও বেশি জাল ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে। সেগুলি বাতিল করতে স্বাস্থ্য দপ্তরে চিঠি দিয়েছেন দক্ষিণ 24 পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। দক্ষিণ 24 পরগনার গোসাবার পাঠানখালী পঞ্চায়েত, এই পঞ্চায়েত থেকে ইস্যু করা হয়েছে ভুয়ো বার্থ সার্টিফিকেট, যা দেখিয়ে তৈরি করা হয়েছে পাসপোর্ট। ইতিমধ্যে 3,500 পাসপোর্ট চিহ্নিত করে বাতিল করতে রিজিওনাল পাসপোর্ট অফিসে চিঠি দিয়েছে লালবাজার। এই ঘটনা তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ এবং দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। জন্মের ভুয়ো শংসাপত্রই শুধু নয়, মৃত্যুরও জাল সার্টিফিকেট ইস্যু হয়েছে এই পাঠানখালী পঞ্চায়েত থেকে। 510টি ভুয়ো ডেথ সার্টিফিকেটের হদিশ মিলেছে। এই ডেথ সার্টিফিকেটগুলির ম্যানুয়াল রেজিস্ট্রেশন নেই, অর্থাৎ খাতায় বা লগবুকে রেকর্ড করা নেই। এই ভুয়ো ডেথ সার্টিফিকেটগুলি বাতিল করতে স্বাস্থ্য দপ্তরে আবেদন করেছেন দক্ষিণ 24 পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। সরকারি পোর্টাল থেকে ডেথ সার্টিফিকেটগুলি বাদ দেওয়ার আর্জি জানানো হয়েছে। বার্থ সার্টিফিকেটের মতোই গৌতম সর্দার, যিনি আমাদের এখানকার কন্ট্রাকচুয়াল কর্মী ছিলেন, তিনি সমস্ত কিছু ইস্যু করেছেন
ইতিপূর্বে আমরা প্রশাসনিক ব্যবস্থা এবং আইনগত ব্যবস্থা নিয়েছি। গোসাবা থানা সেভাবে ইনভেস্টিগেশন করছেন। কিন্তু ভুয়ো ডেথ সার্টিফিকেট করিয়ে লাভ কি? লাভ অনেক আছে। যেমন এই নথি জাল করলে উত্তরাধিকার সূত্রে নানা কিছু মিলতে পারে, একজনের সম্পত্তি অন্যজন হাতিয়ে নিতে পারে। শুধু তাই নয়, ব্যাংকে জমানো টাকা, পেনশনের টাকা, জীবন বীমার টাকাও হাতিয়ে নেওয়ার সুযোগ। বিধবা ভাতার সরকারি সুবিধা পেতেও ডেথ সার্টিফিকেট দরকার। আগামী দিনে যাতে এই ভুয়ো ডেথ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট তৈরি না হয়, তার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের গুরুত্বপূর্ণ নির্দেশ পাঠানো হলো। কারা রেজিস্ট্রার বা সহকারী রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার হিসেবে নিয়োগ হচ্ছেন, তার আগাম অনুমোদন নিতে হবে স্বাস্থ্য দপ্তর থেকে। ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু করতে মোটা টাকা তুলতেন গোসাবার পাঠানখালী পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী গৌতম সর্দার। তিনি এখন পুলিশ হেফাজতে। গৌতমকে জেরা করে এবার বাসন্তী থেকে পুলিশের জালে সেখানকার একটি নার্সিংহোমের মালিক রহমাতুল্লাহ মোল্লা। তদন্তে পুলিশ জানতে পেরেছে রহমাতুল্লাহ মোল্লা বাসন্তীর সোনাখালীর বাসিন্দা। সরকারি পোর্টালে তার নার্সিংহোমের ঠিকানা দিয়ে জাল বার্থ সার্টিফিকেট ইস্যু করা হতো পাঠানখালী পঞ্চায়েত থেকে। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, অরুণ বিশ্বাস, নিউজ 18 বাংলা।